রাত তখন প্রায় ২টা। চারিদিকে পিনপতন নীরবতা, যেন প্রকৃতিও কোনো এক অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে আছে। সেই নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে সিঁড়িতে বুট জুতোর শব্দ এসে থামলো ফ্ল্যাটের দরজার সামনে। তেজস্বী ধীর হস্তে চাবি ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো। তার ফর্সা হাতে ছোপ ছোপ শুকনো রক্ত লেগে আছে, যা অন্ধকারের মাঝেও এক ভয়াবহ সত্যর জানান দিচ্ছে। তেজস্বী ক্লান্ত শরীরে নিজের লেদার জ্যাকেটটা খুলে চেয়ারে রাখলো। কোমরে গোজা রিভলভারটা সাবধানে ড্রয়ারে রেখে সে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার ছেড়ে দিয়ে বরফ শীতল পানির ধারার নিচে সোজা হয়ে দাঁড়ালো সে। পানির প্রথম স্পর্শে সারা শরীরের লোম খাড়া হয়ে গেলেও তেজস্বীর সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং এই শীতলতা তার তপ্ত মস্তিষ্কে এক অন্যরকম প্রশান্তি এনে দিচ্ছে। প্রায় ঘন্টা খানেক ঠায় দাঁড়িয়ে নিজেকে ধুয়ে মুছে পবিত্র করবার চেষ্টা করলো সে। ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই বিছানায় রাখা মোবাইলটা কেঁপে উঠল। তেজস্বী এগিয়ে গিয়ে দেখল স্ক্রিনে আর্যর নাম জ্বলজ্বল করছে। সে প্রথমবার কলটা ধরল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিপুণ হাতে চুল মুছতে ব্যস্ত রইল। কিন্তু পরক্ষণে যখন আবারও কল এলো, এবার তেজস্বী রিসিভ করলো। তবে এপাশ থেকে কোনো সাড়া শব্দ করলো না। আর্যর কণ্ঠস্বর ভেসে এলো, এখনো জেগে আছেন তেজস্বিনী? তেজস্বী নির্লিপ্ত স্বরে পাল্টা প্রশ্ন করলো, কি করে বুঝলেন আমি জেগে আছি? ওপাশ থেকে আর্যর হালকা হাসির শব্দ শোনা গেল। সে হাসিতে এক অদ্ভুত মায়া মেশানো। সে বলল, আপনার বাসার জানালা দিয়ে বাতি জ্বলছে, সেটা আমার বারান্দা থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে। এই গভীর রাতে আপনার নির্ঘুম চোখ দুটো দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আলোর উপস্থিতিতেই সন্তুষ্ট হতে হলো। তেজস্বী এবার পা টিপে টিপে জানালার দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে আর্যর বারান্দার দিকে তাকালো। রাতের ঘন অন্ধকারে সবটা স্পষ্ট না হলেও আর্যর অবয়বটা হালকা আবছায়া হয়ে ফুটে উঠেছে। ওপাশ থেকে আর্যর কণ্ঠস্বর আবারও ভেসে এলো, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আজ আমার কলটাই ধরবেন না। তেজস্বী ফোনের স্পিকারটা অন করে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো শুকাতে শুকাতে নির্লিপ্ত গলায় প্রশ্ন করলো, এমনটা মনে হওয়ার বিশেষ কোনো কারণ? ওই যে সন্ধ্যায় আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম, সাধারণত মেয়েরা কাউকে পছন্দ না করলে বা রিজেক্ট করে দিলে সেই ছেলের সাথে আর কথা বলতে চায় না, এড়িয়ে চলে। আর্যর গলায় কিছুটা দ্বিধা আর কিছুটা কৌতুক। তেজস্বী ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটে উঠল। সে গম্ভীর গলায় বলল, আমাকে বাকি 5টা সাধারণ মেয়ের মতো ভাববেন না মিস্টার আর্য। ওসব ছেলে মানসিক কাজ কারবার তেজস্বীকে মানায় না। আর্য সুযোগ বুঝে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাহলে কি আমি ধরে নেব যে আপনি আমাকে পছন্দ করেন? আমি পৃথিবীর সব মানুষকেই পছন্দ করি, যদি না সে স্বার্থলোভী বা অহংকারী হয়। তা মিস্টার আর্য, আপনি এত রাত অবধি জেগে কেন, ঘুমোননি? ওপাশ থেকে আর্যর এক দীর্ঘ ভারী হাসির আওয়াজ এলো। সে উদাসীন গলায় বলল, আমার বেশিরভাগ রাত এভাবেই কাটে। যাদের আপন বলতে কোনো পরিবার নেই, তাদের আবার কিসের ঘুম? তেজস্বী ড্রায়ার চালানোর হাতটা মুহূর্তের জন্য থমকে গেল। সে ধীর স্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার মা বাবা নেই? উত্তরে আর্যর এক বুক ফাটা দীর্ঘশ্বাস ফোনের এপাশেও স্পষ্ট টের পেল তেজস্বী। আর্য নীরবতা থেকে সবটা বুঝে নিয়ে সে আবারও বলল, তবে দেরি না করে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। একা থাকা ভালো নয়। আর্যর কণ্ঠে এক অদ্ভুত আবদার। ঠিক এই কারণেই তো আপনাকে প্রস্তাবটা দিলাম, কিন্তু আপনি তো রাজি হচ্ছেন না। তেজস্বী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভালো মেয়ে নই। আপনি ভালো না খারাপ সেটা বিচার করবার দায়ভার আমার নয়। আমি শুধু জানি যে আমি আপনাকে চাই, আপনাকে আমার সহধর্মিণী বানাতে চাই। আর্যর কণ্ঠস্বর এবার বেশ দৃঢ়। সহধর্মিণী শব্দটা কানে যেতে তেজস্বীর চোখের সামনে হঠাৎ শওকতের চেহারাটা ভেসে উঠল। সেই লোকটাও ঠিক এইভাবেই একদিন তাকে বলেছিল, তোমাকে আমার সহধর্মিণী হিসেবে পাশে চাই। পুরনো সেই স্মৃতি আর কষ্টের ক্ষতটা আবারও টাটকা হয়ে উঠল তেজস্বীর মনে। তার কেন যেন আর্যর সাথে কথা চালিয়ে যাওয়ার ইচ্ছাটা এক নিমিষেই মরে গেল। সে শুধু বাই বলে কলটা কেটে দিল। তেজস্বী মনে মনে জানে আর্য তাকে কতটা গভীরভাবে ভালোবাসে, কিন্তু আর্যর মতো একজন সৎ আর স্বচ্ছ মানুষের জন্য তেজস্বী কোনোভাবেই সঠিক জীবনসঙ্গী হতে পারে না। নিজের ভেতরের অন্ধকার আর অতীতের কালিমা নিয়ে সে অন্য কাউকে জড়িয়ে নিতে চায় না। এই ভাবনায় তাকে বারবার পিছু হটিয়ে দিচ্ছে। রাজধানীর নামী হাসপাতালের প্রবেশপথ। একে একে 4টি দামি ব্র্যান্ডের কালো রঙের প্রাইভেট কার হর্ন বাজিয়ে হাসপাতালের সামনে এসে থামল। গাড়ি থেকে দাপটের সাথে বেরিয়ে এলো স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমান। তার পেছনে সশস্ত্র দেহরক্ষীদের বিশাল বাহিনী। হাসপাতালের করিডোর দিয়ে যাওয়ার সময় সবার চোখে মুখে এক প্রবল আতঙ্ক। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সকলের সামনে ভালো মানুষ সাজলেও তার ভেতরে ভেতরে বিভিন্ন রকমের কালো ব্যবসা রয়েছে। মুখ রাগে টকটকে লাল হয়ে আছে।
সে পাশে থাকা তার বিশ্বস্ত অনুচরের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আমার ছেলের এই অবস্থা কে করেছে? কার এত বড় সাহস? অনুচরটি তোতলাতে তোতলাতে বলল, জানি না স্যার, তবে আমরা চারিদিকে লোক লাগিয়েছি, খুব শীঘ্রই খবর পেয়ে যাব। সে হন্তদন্ত হয়ে বড় ভিআইপি কেবিনটির ভেতরে প্রবেশ করলো। সাদা ধবধবে বেডে শুয়ে আছে তার একমাত্র ছেলে সুলতান। সুলতানের পুরো শরীরে ব্যান্ডেজ মোড়ানো, শরীরের এমন কোনো ইঞ্চি বাকি নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। ছেলের এই শোচনীয় অবস্থা দেখে জুলফিকার রহমানের বুকটাও হু হু করে উঠল। সে ছেলের মাথার কাছে গিয়ে আর্তনাদ করে উঠল, বাপ আমার, সুলতান চোখ খোল। সুলতান যন্ত্রণায় মিটমিট করে চোখ খোলার চেষ্টা করলো। পাশে থাকা ডাক্তার কাঁপা কাঁপা গলায় বললেন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ওনাকে এখন কথা বলতে দেবেন না প্লিজ। জুলফিকার রহমান ক্ষিপ্ত হয়ে পকেট থেকে রিভলভার বের করে ডাক্তারের কপালে ঠেকিয়ে চিৎকার করে উঠল, একদম চুপ থাক, বেশি কথা বললে তোর ঝাঁঝরা করে দেব। ডাক্তার ভয়ে শুকনো ঢোক গিলে মুখ বন্ধ করে নিলেন। জুলফিকার রহমান আবার সুলতানের দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, বল বাপ, কে করেছে তোর এই দশা? সুলতান খুব কষ্টে ঠোঁট নেড়ে বিড়বিড় করে বলল, একটা মেয়ে। ছেলের মুখে এই কথা শুনে জুলফিকার রহমান চোখ যেন নরকের আগুন জ্বলে উঠল। একদিকে ক্রোধ আর অন্যদিকে লজ্জা, তার ছেলে কিনা শেষ পর্যন্ত একটা মেয়ের কাছে মার খেয়ে এই অবস্থায়। সে নিজের রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, নাম বল, কি নাম তার? সুলতান কাঁপতে কাঁপতে অস্ফুষ্ট স্বরে বলল, তেজ। কথাটা শেষ করতে পারল না সুলতান, তার আগেই তার চোখ দুটো উল্টে এলো এবং সে নিস্তেজ হয়ে পড়ল। ডাক্তার দ্রুত পরীক্ষা করে দীর্ঘশ্বাস ফেলে বলল, পেশেন্ট কোমায় চলে গেছেন, এখন আর কিছুই বলা সম্ভব নয়। জুলফিকার রহমান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে করিডোরে এসে চিৎকার করে তার লোকেদের নির্দেশ দিল, শহরে খোঁজ নিয়ে দেখ তেজ দিয়ে কোন কোন মেয়ের নাম হয়। দেশের প্রতিটি কোণে খুঁজে বের কর তাকে। প্রয়োজনে এই নামের যত মেয়ে আছে সব কটাকে কুপিয়ে মারব, তাও আমার সুলতানের ঘাতককে চাই চাই। বিকালের দিকে আর্য রুমে সোফায় শুয়ে শুয়ে মোবাইল কল করছিল। হঠাৎ কলিং বেলের শব্দ হতে আর্য গিয়ে দরজা খুলল। দরজা খুলতে ভেসে উঠল তেজস্বীর মুখখানা। আর্যর মুখে হাসি ফুটে উঠল। আর্য অবাক হয়ে বলল, আরে আপনি হঠাৎ আমার বাসায়? কেন, আশাতে কি আপনি বিরক্ত হলেন? আর্য নিজের মাথা চুলকিয়ে ঘরের অবস্থার দিকে তাকালো। পুরো ঘরের অবস্থা যাতা, এক এক জিনিস এক এক জায়গায় পড়ে রয়েছে। তেজস্বী আর্যর কথায় পাত্তা না দিয়ে রুমে ঢুকে এলো। চারিদিকে চোখ মেলিয়ে বলল, রুমের এই অবস্থা কেন? আর্য লাজুক হাসলো। ড্রয়িং রুমের পাশে রান্নাঘর। তেজস্বীর চোখ রান্নাঘরের দিকে যেতেই অবাক হলো। রান্নাঘর ঠিকঠাক সুন্দর করে পরিষ্কার করা। তেজস্বী অবাক হয়ে বলল, রান্নাঘর তো দেখছি পরিষ্কার, আসলে মাত্রই রান্নাঘরটা পরিষ্কার করলাম। এই মাত্র ভেবেছিলাম ড্রয়িং রুমটাও পরিষ্কার করব, কিন্তু তার আগে আপনিও চলে এলেন। তেজস্বী আর কিছু বলল না। আর্য বলল, কি খাবেন বলুন, বানিয়ে দিচ্ছি। এক কাপ চা হলেই চলবে। আর্য রান্নাঘরের দিকে পা বাড়ালো। চা বানাতে গিয়ে মনে পড়লো সে চা বানাতে পারে না। আর্য বুঝতে পারছে না কিভাবে কি করবে। আর্য শেষমেশ ইউটিউবে চায়ের রেসিপি লিখে সার্চ দিল। খুবই মনোযোগ দিয়ে দেখছিল ভিডিও। তারই মাঝে তেজস্বী বলে উঠল, চাও বানাতে পারেন না? তেজস্বীর হঠাৎ কণ্ঠস্বরে আর্যর হাত থেকে যেন মোবাইলটা পড়ে যাওয়ার উপক্রম হলো। তেজস্বী ভ্রু কুচকে এগিয়ে এসে বলল, আপনি যান, আমি বানাচ্ছি চা। আর্য থতমত খেয়ে বলল, না না, আমি পারবো। একটু দাঁড়ান, বলছি তো, আপনি যান। তেজস্বীর কণ্ঠস্বরে এমন এক আদেশ ছিল যে আর্য আর কথা বলতে পারল না। চুপচাপ কিচেন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর 2 কাপ চা বানিয়ে আর্য আর তেজস্বী গিয়ে দাঁড়ালো ব্যালকানিতে। বাইরের আকাশে বিকেলের আলো ফুরিয়ে আসছে। হঠাৎ করেই তেজস্বী বলল, আমি জানি আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আর্য চায়ের কাপে চুমুক দিয়ে গভীর আগ্রহ নিয়ে বলল, এত কিছু জানার প্রয়োজন আমি মনে করছি না। আমার কাছে আপনি শুধু একজন তেজস্বিনী, এর চেয়ে বড় কোনো পরিচয়ের আমার প্রয়োজন নেই। তেজস্বী একটা দীর্ঘশ্বাস ফেলল। আর্য আবারও আবেগ জড়ানো কণ্ঠে বলল, আমি আমার জীবনে কখনো কাউকে এত করে চাইনি তেজস্বিনী। আমি অন্য ছেলেদের মতো আপনার সাথে প্রেম করে সময় নষ্ট করতে চাইছি না। আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই, তাও একদম হালালভাবে। আমি আপনাকে আমার একাকী জীবনের জীবনসঙ্গী হিসেবে চাই। তেজস্বী এবার আর্য চোখের দিকে সোজাসুজি তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আমি বিবাহিত মিস্টার আর্য। এরপরেও কি আপনি আমাকে বিয়ের কথা বলবেন? আর্যর মনে হলো সে ভুল শুনল। তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করেই থমকে গেল। আর্য অনুভব করলো বুকের ভেতরে এক তীব্র যন্ত্রণা। এতটাই ভেতর থেকে সে ভেঙে পড়ল যে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলল। এর আগে ঠিক এরকম কষ্ট সে পেয়েছিল তার বাবা মাকে হারানোর সময়। আর্যর উজ্জ্বল মুখটা এক নিমেষে অন্ধকার হয়ে গেল।
তবুও সে ক্ষীণ স্বরে বলতে চাইল, সত্যি বলছেন আপনি? তাই না? তেজস্বী আবারও একই রকম স্থির স্বরে বলল, সত্যিই বলছি। আর্যর পা কাঁপছে, হাতের কাপটা যেন এখনই পড়ে যাবে। তেজস্বী অবাক হয়ে তার প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। আর্যর চোখের কোণে নিজের অজান্তে জল চলে আসলো। সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলানোর চেষ্টা করলো। নিজের চোখের জল লুকাতে একটা স্লান হাসার চেষ্টা করে সে মাথা নিচু করে নিল। আজ 2 দিন হয়ে গেল, অথচ আর্যর সাথে তেজস্বীর আর দেখা হয়নি। এই 2 দিন আর্য যেন কর্পূরের মতো উবে গেছে। সকালের দিকে তেজস্বী একবার আর্যর ফ্ল্যাটের সামনে গিয়েছিল, কিন্তু দরজায় ঝুলন্ত তালা দেখে তাকে ফিরে আসতে হয়েছে। এখন গোধূলির শেষ রক্তিম আভা আকাশ থেকে বিদায় নিচ্ছে। তেজস্বী আর ইকরা দুজনে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, হাতে ধোঁয়া ওঠা কফির কাপ। তেজস্বী আর্যর সাথে তার শেষ কথোপকথন সবটুকুই ইকরাকে বলেছে। কফিতে একটা চুমুক দিয়ে ইকরা এবার বিরক্ত হয়ে বলে উঠল, তুই আর্যকে এভাবে মিথ্যা বললি কেন? তেজস্বী নির্লিপ্ত গলায় প্রশ্ন করলো, কি মিথ্যে বললাম? ইকরা কপাল কুঁচকে বলল, কেন, তুই যে ডিভোর্সি সেটা তো তুই সহজভাবে বলতে পারতিস, কিন্তু তা না করে সরাসরি বললি তুই বিবাহিত। এই এক শব্দেই তো একটা সম্পর্ক শেষ হয়ে যায়। খবরটা শুনে যে কোনো ছেলেই যে ভেতর থেকে ভেঙে পড়বে সেটাই তো স্বাভাবিক। তেজস্বী চায়ের কাপে আঙুল ঘষতে ঘষতে বলল, এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি কি ঢাকঢোল পিটিয়ে ওকে বলেছি যে আমি তাকে ভালোবাসি? তাহলে ওর এত প্রত্যাশা কেন? ইকরা এবার বেশ কড়া গলায় বলল, বলিসনি তো কি হয়েছে? তুই কি জানিস না ভালোবাসার জন্য সবসময় কথার প্রয়োজন হয় না? তবে তোকে একটা কথা বলি তেজস্বী, তুই অন্তত এতটা স্বার্থপর ছিলি না? তেজস্বী বেশ অবাক হয়ে ইকরার দিকে তাকালো, তার চোখে মুখে একরাশ প্রশ্ন। সে বলল, স্বার্থপর? তোর কোন দিক দিয়ে মনে হলো আমি স্বার্থপর? আর যদি সত্যি আমি তাই হয়ে থাকি তবে তাই সই। তাহলে এসব প্রেম ভালোবাসা আর বিয়েতে আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। বিশ্বাস একবারই ভেঙেছে, আর দ্বিতীয়বার সেই ঝুঁকি নেওয়ার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। ইকরা দীর্ঘশ্বাস ফেলে তেজস্বীর চোখের দিকে তাকালো, বিষণ্ণ স্বরে জিজ্ঞেস করলো, তুই কি সত্যিই সিদ্ধান্ত নিয়েছিস সারা জীবন এভাবেই একা কাটিয়ে দিবি? তেজস্বী ব্যালকানির গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলো। সে ধীর স্থির কণ্ঠে পাল্টা প্রশ্ন করলো, কেন? আমার এই জীবনটা কি খুব খারাপ যাচ্ছে? নিজের মতো করে আছি, নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছি, এর যে শান্তি আর কোথায়? ইকরা এবার তেজস্বীর জেদের সাথে আর না পেরে হাল ছেড়ে দিয়ে বলল, যা মন চায় তাই কর তুই। আমি আর কিচ্ছু বলবো না। তবে আর্য ছেলেটা নিশ্চয়ই মন্দ না, ছেলেটাকে এভাবে কষ্ট দিয়ে তুই কাজটি ঠিক করছিস না। আচ্ছা সেসব বাদ দে, কণাকে কখন ঢাকা আনবি? তেজস্বী কফির কাপে শেষ চুমুক দিয়ে ধীর স্বরে উত্তর দিল, মাকে কল দিয়েছিলাম, কণার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। আগামীকালই যাব, ওকে নিয়ে আসবো। ইকরা কিছুক্ষণ ভাবুক হয়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলো। তার কপালে চিন্তার ভাঁজ। সে আমতা আমতা করে বলল, কিন্তু তেজস্বী, যদি কণার কোনো সমস্যা হয়? মানে শত্রুরা যদি ওকে টার্গেট করে? তেজস্বী আত্মবিশ্বাসের সাথে হাসলো, যেখানে কেউ আমার আসল পরিচয়টা জানে না সেখানে কণার কেউ ক্ষতি কিভাবে করতে পারে? ও একদম সেফ থাকবে। ইকরা মাথা দোলালো ঠিকই, কিন্তু তার মনের খচখচানি গেল না। সে নিচু স্বরে বলল, তাও ঠিক, কিন্তু তোর সেই কাজটা করা একদমই ঠিক হয়নি। তেজস্বী ভ্রু কুঁচকে তাকালো, আমার কাছে আমি যা করি সবই ঠিক, কিন্তু তুই নির্দিষ্ট করে কোন কাজের কথা বলছিস? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের এই অবস্থা করলি, যদিও ছেলেটা এখন কোমায়, কিন্তু যদি সে কোনোদিন জ্ঞান ফিরে তোর নাম বলে দেয় তখন কি করবি? আর ওই দিনের 5টা গুন্ডাকে তুই যেভাবে মেরেছিলি, এসব ভাবতে আমার গা শিউরে ওঠে। ভয় হয় না তোর? তেজস্বী সশব্দে হাসলো, তার সেই হাসিতে এক অদ্ভুত শীতলতা ছিল। সে কফির কাপটা সরিয়ে রেখে গম্ভীর গলায় বলল, ভয় শব্দটা তেজস্বীর জন্য হারাম। উপরওয়ালা ছাড়াই তেজস্বী কাউকে ভয় করে না। ইকরা হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে তেজস্বীকে বোঝানো অসম্ভব। তেজস্বীকে বিদায় জানিয়ে ইকরা নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। এখন সন্ধ্যা ঘনিয়ে রাত নামছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তেজস্বী একাই ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, তার হাতে এখন কফি নেই, কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। হাজার চেষ্টা করেও সে নিজেকে আটকাতে পারছে না। তার দৃষ্টি বারবার অন্ধকার ওই পাশের ফ্ল্যাটটার দিকে যাচ্ছে যেখানে আর্য থাকে। আজও কি আর্য ফিরবে না? ইকরা মোবাইল স্ক্রল করতে করতে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এই সময়টায় গলির ভেতরে মানুষের ভিড় তেমন একটা থাকে না। আর একটু সামনে গেলেই ইকরার ফ্ল্যাট। কানে হেডফোন গুজে গান শুনতে শুনতে সে আচ্ছন্ন হয়ে পথ চলছিল। হঠাৎ করে কেউ একজন তার হাত থেকে ছো মেরে মোবাইলটা ছিনিয়ে নিল। ইকরা কিছু বুঝে ওঠার আগে আত্মরক্ষার সহজাত প্রবৃত্তি থেকে সামনে যাকে পেল তার নাক বরাবর সজোরে এক ঘুষি বসিয়ে দিল।
সামনে থাকা লোকটা আর্তনাদ করে নাক চেপে ধরে বসে পড়ল। ইকরা অবাক হয়ে তাকিয়ে দেখলো এ তো সেই লোকটা ওই দিন পার্টিতে যার সাথে তার ধাক্কা লেগেছিল। ইভান যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে নাক চেপে ধরে বলল, ওই দিনের প্রতিশোধ কি এইভাবে নিতে হয়? ইকরা রণচণ্ডী মূর্তি ধারণ করে বলল, আপনি চোর, দেখে তো বোঝার উপায় নেই। ইভান বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো, ব্যথায় তার চোখ দিয়ে প্রায় জল চলে আসার দশা। সে নাক সামলাতে সামলাতে বলল, আরে আমি চোর কেন হতে যাব? একটা ছ্যাচরা চোর আপনার ফোন নিয়ে চম্পট দিচ্ছিল, আর সেটা থেকে আপনাকে বাঁচাতে গিয়ে এই ফোনটা আমার হাতে চলে এসছে। আর আপনি কি না বিচার না করেই আমাকে। ইকরার এবার হুঁশ ফিরল, সে মনে করবার চেষ্টা করলো, হ্যাঁ সত্যিই তো। ইভানের পাশে অন্য একটা লোককেও সে ছায়ার মতো দেখেছিল, কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে থাকা ইভানকে সে ঘুষি দিয়ে বসেছে। ইভান ক্ষোভ নিয়ে বলল, কান ধরছি, আর কখনো কাউকে এইভাবে সাহায্য করতে যাব না। ওই দিন যখন আপনাকে পতন থেকে বাঁচালাম সেদিনও আপনি আমার সাথে জঘন্য ব্যবহার করলেন, আর আজ তো সোজা নাকটাই ফাটিয়ে দিলেন। ইকরা এবার কিছুটা লজ্জিত বোধ করলো। সে তোতলাতে তোতলাতে বলল, আসলে আমি বুঝতে পারিনি, থ্যাংক ইউ ফোনটা বাঁচানোর জন্য। কিন্তু আপনি এই চিপাগলিতে কি করছেন? ইভান নাক টিপতে টিপতে দাঁতে দাঁত চেপে বলল, আপনার ইন্টারভিউ নিতে আসছিলাম। অদ্ভুত মেয়ে তো আপনি, এখানে কি আসতে পারি না? ইকরা অপরাধ বোধে মুখ কাচুমাচু করে বলল, সরি। ইভান তার অবস্থা দেখে হালকা হেসে বলল, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তা আপনার নাম কি? ইকরা ইবনাত আমার নাম। আপনার নাম কি? ইভান হায়দার। নামটা শুনে ইকরা কিছুটা চমকে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ডক্টর ইভান হায়দার? ইভান আবারও হাসলো এবং বিনয়ের সাথে মাথা নাড়ালো। ইকরা বিস্ময় নিয়ে বলল, আপনি সেই বিখ্যাত হার্ট সার্জন স্পেশালিস্ট ইভান হায়দার? আপনার নাম অনেকবার শুনেছি আমি। ইভান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করছেন? আই মিন পড়াশোনা নাকি অন্য কিছু? আমি একটি গার্লস কলেজের টিচার। ইভান হেসে বলল, বাহ, খুব ভালো তো মিস ইকরা। ইকরাও মৃদু হাসলো। এতক্ষণ দুজনের মাঝে যে তিক্ততা ছিল তা এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। কিছুক্ষণ এভাবেই রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের মাঝে বেশ সহজ ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা চলল। একে অপরের পেশা আর জীবন নিয়ে বেশ খানিকটা গল্প জমে উঠল তাদের। জানুয়ারি ভরপুর শীত, চারিদিকে ঘন কুয়াশার চাদর বিছানো, যেন সূর্যি মামাও আজ লেপের তলা থেকে বের হতে নারাজ। এই হাড় কাঁপানো শীতে কম্বল ছেড়ে বের হওয়াটা রীতিমতো যুদ্ধের মতো দায়। 14 বছর বয়সী কিশোর ছেলেটি কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে থেকে তার মা বারবার ডেকে যাচ্ছেন, বাবা ওঠ, অনেক বেলা হয়ে গেছে। স্কুলে যাবি না? মায়ের ডাক তার কানে পৌঁছালেও ঘুমের আমেজ কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করে অনুভব করলো তার মুখে বরফ শীতল পানির ছিটা। ঘুমের ঘোরে এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে সে এক লাফে বিছানায় উঠে বসলো। চোখ রোগড়ে সামনে তাকাতে দেখলো তার ছোট বোন দাঁড়িয়ে আছে। মেয়েটার বয়স বড়জোর 10 বছর, কিন্তু বুদ্ধিতে যেন আস্ত এক বুড়ি। হাতে একটা মগ নিয়ে সে হি হি করে হাসছে। ছেলেটির আগে গড় করে বলল, এটা কি করলি? এই সাত সকালে কেউ গায়ে পানির ছিটা দেয়? ছোট বাচ্চা মেয়েটি হাসতে হাসতে উত্তর দিল, বেশ করেছি। বলেই সে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটি রাগে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরোলো মাকে নালিশ করতে। তার মা তখন ডাইনিং টেবিলে বাবাকে খাবার দিচ্ছিলেন। চেঁচিয়ে বলল, কিছু বলো না কেন তোমাদের মেয়েকে? দেখো সকাল সকাল আমার কি অবস্থা করেছে। প্রতিদিন সকালে এমন ছোটোখাটো খুনসুটি হবেই, এটা যেন এই বাড়ির অলিখিত নিয়ম। তাই মা বাবা দুজনে মুচকি হেসে চুপ করে রইলেন। কিন্তু হঠাৎ করে ভেতরে রুম থেকে ছোট্ট বোনের চিৎকারের শব্দ ভেসে এলো। ছেলেটি সব কিছু ভুলে পাগলের মতো দৌড়ে সেদিকে গেল। গিয়ে দেখলো মেয়েটি মাটিতে বসে যন্ত্রণায় নিজের পা চেপে ধরে আছে। এক মুহূর্ত আগেই যে ভাইটি বোনের উপরে রাগ করেছিল, সেই ছেলেটি সবার আগে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। এই বোনটা যে তার কলিজার টুকরো। অস্থির হয়ে কাপা গলায় বলল, বুনু কি হয়েছে তোর, কথা বল। ছোট্ট বোনটি সজল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, তেমন কিছু না ভাইয়া, ওই যে টেবিলের কোনায় পায়ের আঙুলে চোট পেয়েছি। ছেলেটি পরম মমতায় তার বোনের চোখের জল মুছিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে টেবিলটার উপরে কয়েকটা সজোরে লাথি বসিয়ে দিয়ে রাগী গলায় বলল, এত বড় সাহস তোর, আমাদের আদরের বনুকে ব্যথা দিস? এই নে আরও খা। ভাইয়ের এমন পাগলামি আর কাণ্ড দেখে ছোট মেয়েটি নিজের সব ব্যথা ভুলে হো হো করে হাসতে লাগলো। কি এক স্বর্গীয় আর সেই মিষ্টি হাসি! সেই হাসির রেশ যেন পুরো ঘরটাকে এক মুহূর্তে মুগ্ধতায় ভরিয়ে দিল। মা বাবাও দূর থেকে তাকিয়ে এই ভাই বোনের ভালোবাসায় তৃপ্তির হাসি আসলেন। হঠাৎ করে বর্তমানে ফিরে এলো সেই সুদর্শন প্রাপ্তবয়স্ক ছেলেটি। ধরপড়িয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যুবক ছেলেটি। তন্দ্রা ঘরে দেখা সেই সুখো স্মৃতিগুলো তখনও চোখের সামনে ভাসছে। সে পাগলের মতো চারিদিকে হাত দিয়ে খুঁজল তার সেই ছোট্ট বোনের সেই খিলখিলে হাসির আওয়াজ। কিন্তু কোথাও কেউ নেই, চারিদিকে এক হাহাকার করা নিস্তব্ধতা।
যে রুমটা একসময় পরিপাটি করে সাজানো ছিল, আজ সেখানে ধুলোর আস্তরণ জমেছে। তবে ফার্নিচার আর জিনিসপত্রগুলো আজও সেই আগের মতোই রয়ে গেছে, শুধু মানুষগুলো হারিয়ে গেছে। সামনের দেয়ালে ঝোলানো সেই বড় ফ্রেমের ছবিটার দিকে তার নজর গেল। সেখানে এক সুখী পরিবারের অমলিন হাসি ফ্রেমবন্দি হয়ে আছে। যুবক ছেলেটি ফ্রেমটা দেয়াল থেকে নামিয়ে নিজের বুকের সাথে শক্ত করে চাপটে ধরলো এবং ছোট বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠল। তারপর হঠাৎ নিজের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে বিড়বিড় করে বলল, আমার সময় হয়ে এসেছে যাওয়ার। আমার যে অনেক কাজ, সবাইকে শাস্তি দিতে হবে, ভয়াবহ শাস্তি। রাস্তার ধারের একটি কংক্রিটের বেঞ্চের উপরে আর্য একা বসে আছে। মাথার উপরে সোডিয়ামের হলদেটে আলোটা মৃদুভাবে কাঁপছে। আর্য দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ, যেন সে মাটির ধূলিকণায় নিজের হারিয়ে যাওয়া উত্তরগুলোকে খুঁজছে। 2 দিন আগে তেজস্বীর বলা সেই কথাটি, আমি বিবাহিত, বারবার তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছে। আর্যর জীবনে প্রথম মায়া, প্রথম ভালোবাসা, সবই এই মেয়েটিকে ঘিরে। সেই প্রথম অনুভূতিটা এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এটা সে মানতে পারছে না। আর্য নিজের 2 হাতে মুখ চেপে ধরল। গভীর রাত, চারপাশ জনমানবহীন। এই নির্জনতায় কোনো পুরুষ যদি ডুকরে কেঁদে ওঠে, তবে কারোর তা চোখে পড়বে না। হঠাৎ আর্য তার একদম পাশে কারো অস্তিত্ব অনুভব করলো। সে তৎক্ষণাৎ চমকে পাশে তাকালো। তাকাতেই বিস্ময়ে তার শ্বাস থমকে গেল। তেজস্বী তার ঠিক পাশেই বসে পরম শান্তিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আর্যর মুখ দিয়ে কোনো কথা বের হওয়ার আগেই তেজস্বী ধীর গম্ভীর গলায় বলে উঠল, পুরুষ মানুষের এইভাবে কান্না সাজে না আর্য। আর্য বিমুগ্ধ চোখে এই রূপসী নারীর দিকে তাকিয়ে রইল। খোলা আকাশের নিচেই রহস্যময় রমণীর রূপ যেন শত গুণ বেড়ে গেছে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তেজস্বী বিবাহিতা। আর্য এক ঝটকায় চোখ ফিরিয়ে নিল, ধীর অথচ অভিমানী কণ্ঠে বলল, স্বামীকে ঘরে একা রেখে এত রাতে বাইরে আসলেন যে তেজস্বিনী? তেজস্বী হাসল, তবে তা বরাবরের মতো সেই ক্ষীণ হাসি, যা ঠোঁটের কিনারা ছাড়িয়ে বাইরে প্রকাশ পায় না। তেজস্বী উদাসীন গলায় বলল, উনি হয়তো এখন তার স্ত্রীকে খুব আদরে বুকে জড়িয়ে শুয়ে আছেন। আর্য তড়িৎ গতিতে তেজস্বীর দিকে তাকালো। তার চোখে মুখে এখন চরম বিভ্রান্তি। আর্য বড় বড় কোম্পানি সামলায়, কত জটিল ব্যবসায়িক কূট কৌশল তার নখদর্পণে। অথচ এই মেয়েটার সহজ কথাগুলো তার কাছে দুর্বোধ্য হয়ে ঠেকছে। আর্য অস্পষ্ট স্বরে বলল, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আপনার স্বামী অন্য মেয়েকে কেন বুকে জড়িয়ে ঘুমোবে? তেজস্বী সোজা আর্য চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করে বলল, আমার স্বামী নেই। আর্য এবার কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠল। সে সহ্য করতে না পেরে বলল, প্লিজ তেজস্বিনী, এবার এই মজা করা বন্ধ করুন। আপনি এক একবার এক এক কথা কেন বলছেন? আপনার উদ্দেশ্যটা ঠিক কী? স্বামী ছিল, তবে এখন নেই মানে? আর্য চোখে মুখে সংশয়, মানে ওনার সাথে আমার অফিসিয়ালি ডিভোর্স হয়েছে। আর্য এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর ধীর গলায় বলল, আপনি 2 দিন আগেও বলেছিলেন আপনি বিবাহিত। জি ছিলাম। আজ বিকেলে ডিভোর্স পেপারে সাইন করেছি এবং তারপর থেকে আমি ডিভোর্স দিই। কথাটা কানে যেতেই আর্যর পৃথিবীটা যেন এক লহমায় বদলে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে নিজের 2 হাতে নিজের মুখ চেপে ধরল। জীবনের সবটুকু আনন্দ যেন এই একটা সংবাদেই এসে মিশেছে। আর্য 2 হাত আকাশের দিকে তুলে আবেগ ভরে বলে উঠল, ও আল্লাহ, লাখ লাখ শুক্রিয়া আমার দোয়া কবুল করাবার জন্য। তেজস্বী অবাক হয়ে তার এই কাণ্ড দেখছিল। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিসের দোয়া? আর্য প্রাণখোলা হাসি হেসে বলল, আজ আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আকুল দোয়া করেছিলাম যাতে আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে যায়। আর দেখুন, আমার দোয়া একদম কবুল হয়ে গেল। তেজস্বী একটা দীর্ঘশ্বাস ছেড়ে কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, মিস্টার আর্য, আপনি দোয়া না করলেও ডিভোর্সটা হতোই। এটা অনেক আগে থেকে নির্ধারিত ছিল। আর্যর খুশি আর ধরে না। সে উৎসাহে এক পা বেঞ্চের উপরে ভাঁজ করে তুলে তেজস্বীর মুখোমুখি হয়ে বসলো। চোখে একরাশ স্বপ্ন নিয়ে বলল, তবে আর দেরি কেন? চলুন এবার বিয়েটা করেই ফেলি। তেজস্বী গম্ভীর হয়ে আর্যর দিকে তাকালো। ছেলেটা খুশিতে একদম গদগদ করছে। তেজস্বী নিজেকে সামলে নিয়ে বলল, জানতে চাইবেন না কেন ডিভোর্স হলো? এমনটাও তো হতে পারে যে আমার নিজের কোনো দোষের জন্য আমার সাবেক স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। আর্য এবার এক চমৎকার হাসি দিল, তার কণ্ঠে অটল বিশ্বাস। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার হাজারখানা দোষ থাকলেও আপনাকে সহস্রবার স্ত্রীরূপে গ্রহণ করতে রাজি আমি। আপনি শুধু ওই আগের লোকটাকে আর স্বামী বলে উচ্চারণ করবেন না। কথাটা সরাসরি এই বুকে এসে লাগে। শেষের কথাটা বলার সময় আর্য নিজের বুকের বাম দিকে হাত রাখল। তেজস্বী আর্যর এমন পাগলামি মাখা কথায় ফিক করে হেসে দিল। আর্য মন্ত্রমুগ্ধের মতো তেজস্বী সেই হাসির দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে তেজস্বীর মুখে প্রাণখোলা এক চিলতে হাসি দেখল। আর্য নিজের গালে হাত রেখে মুগ্ধ হয়ে বলল,
এমন করে হাসবেন না তেজস্বিনী, রাতের আকাশের ওই চাঁদটাও হয়তো আপনার হাসিকে হিংসে করছে। তেজস্বী এবার স্থির হয়ে আর্যর দিকে তাকালো। এই প্রথম সে আর্যকে খুব কাছ থেকে খুঁটিয়ে পরখ করলো। শ্যামলা বরণের এক সুপুরুষ যুবক, মুখে কালো কুচকুচে দাড়ি, সিগারেটের কারণে ঠোঁটে হালকা একটা কালচে আভা, ঘন পাপড়িযুক্ত মায়াবী চোখ, আর কানের ঠিক পাশে গালের একটু নিচে একটা লম্বাটে হালকা দাগ।